অফিসে পার্সেলটা খুলে দেখতে গিয়ে হাত থেকে ফসকে পড়ে পুতুলটা ভেঙে যায়। ওনারা ঠিক করেন একই রকম দেখতে আরেকটা পুতুল কিনে ডেলিভারির ঠিকানায় পাঠিয়ে দেবেন। কিন্তু এই রুচিদা, ওই পুতুলটার গলায় একটা হাড় ছিল না? এখানে কোথায়? হ্যাঁ হ্যাঁ, হাড় ছিল তো। এর মধ্যে সেই পার্সেলটার খোঁজ করতে একজন কুরিয়ার অফিসে এলেন। আপনারা আমার ভেতরের জিনিস চুরি করেছেন। দুটো ঠিকানাই চেয়ে নিলাম। পার্সেলটা যে ঠিকানা থেকে আসতো আর যে ঠিকানায় পৌঁছে দেওয়া হতো, ঠিকানাগুলো পেয়ে রুচির বাবুর অনেক ধাঁধার হদিশ পাচ্ছিলাম বলে মনে হলো। ওই 36-এর 6/1 শ্রীনাথ দাস লেন, বউবাজার, এই ঠিকানাটার মধ্যেই না অনেকটা রহস্য লুকিয়ে আছে। বাড়ি থেকে ফোন এলো, নন্দার বাবার পা ভেঙে গেছে। দিদিভাই তুমি জানো আমার সুটকেস পর্যন্ত গুছিয়ে ফেলেছিল। দিদিভাই করে জাস্ট কোনো লাভ হবে না। আমি যে ন্যায্য কথা বলছি সেটা বৌদি খুব ভালো করে জানে। কি জানে? তুমি কি জোর করে দিদিভাইকে দলে টানবে নাকি? দেখো নন্দার মধ্যে দলবাজির কথা একদম আনবে না। তুমি তোমার জীবনের প্রায়োরিটি গুলো ঠিক করে জানো না। আমি হাজবেন্ড হিসেবে সেগুলো তোমায় শিখিয়ে দিচ্ছি। তোমার কৃতজ্ঞ থাকা উচিত। বৌদি তুই বল, একটা নিরীহ লোক তার পা ভেঙে গেছে, তার মেয়ে যদি শ্বশুর বাড়িতে পড়ে থাকে আমাদের বদনাম হবে না? তুই প্লিজ ওকে বোঝা বৌদি। তোমার মতলব আমি খুব ভালো করে জানি। আসিস কি করবে বলো তো? আমাকে জামশেদপুর পাঠিয়ে দেবে, তারপরে এখানে আনন্দ করবে, ফুর্তি করবে। তুমি কি ভেবেছো আমি চিনি না তোমায়? তুমি সবটাই চিনে গেছো। সেই হিসাবে দিদিভাই তুমি শোনো, আমার কথাটা শোনো। দিদিভাই আমি তোমাকে সিরিয়াসলি বলছি, বাবার সেরকম কিচ্ছু হয়নি। আমার দিকে তাকাও দিদিভাই, বিশেষ করে ডাক্তারের সাথে কথা হয়েছে তখন তোমাকে ফোনে বললাম না প্লাস্টার হয়ে গেছে। মা তো যাচ্ছে, আমিও যদি চলে যাই কি দরকার? বৌদি এমন সুযোগ জীবনে বারবার আসে না। 4টে মাত্র দিন একটু রিল্যাক্স করে নিতে দে প্লিজ। কি গুজগুজ করছো? সাহস থাকে তো আমার সামনে কথা বলো। দিদিভাই তুমি এসো প্লিজ, একটু বসে আমার কথাটা জাস্ট 2 মিনিটের জন্য শোনো। দেখো আমার পার্লারের ইনিশিয়াল কথা হচ্ছে, জাস্ট কথাটা মার কানে দেওয়া হয়েছে। এখন যদি আমি চলে যাই তাহলে সবটা কিভাবে ঘেটে যাবে তুমি বুঝতে পারছো? কথা একদম কানে তুলবি না। আমি তোর একমাত্র মেয়ে, যদি ওর আমার কথাটা বোঝার চেষ্টা কর। নন্দাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি বল? সেই আমি নন্দাকে বলছি চলে যেতে, মানে আমি বুকে পাথর রেখে থাকবো তো এই কথাটা? মানে তার কারণ হচ্ছে আমার জীবনে একটাই জিনিস, সেটা হচ্ছে কর্তব্য। কর্তব্যের উপরে কিচ্ছু নেই। বাবা দেখেছো দিদিভাই কি রকম নাটকটা করছে? তুমি দেখো একবার। তুমি কি ভেবেছো আমি তোমাকে এতগুলো বছরে চিনি না? হ্যাঁ আমি কিচ্ছু জানি না নন্দা, তাহলে এই কথাটা বলতে না। আমি যেখানে তোমাকে জোর করে বাপ রে বাপ, তোরা না বোতামার ভেলকির বাবা মা বাচ্চাদের মতন ঝগড়া করছিস, আমাকে নিয়ে সমানে টাটানি করে যাচ্ছিস। হ্যাঁ লজ্জা করে না তোদের? আরে ফোন বাজছে, ধর। কি বাবা? শান্ত বাবা, এমার্জেন্সি কেস, দেখি কি অবস্থা আছে। ফোনটা। হ্যাঁ বাবা বলছি, আপনি কেমন আছেন? ভালোই তো ছিলাম, কিন্তু তুমি ভালো থাকতে দিলে কোথায়? ও কেন বাবা এরকম কথা বলছেন কেন? এক্ষুনি মা আর আপনার মেয়ে আপনার কাছে যাচ্ছে, আরো রওনা হচ্ছে এক্ষুনি। ওরা পৌঁছে গেলে আপনাকে আর একা একা কষ্ট করতে হবে না। না বাবা, না বাবা জীবন, তোমার দুটো পায়ে পড়ি, তোমার দুটো হাতে ধরি, ওদের তুমি তোমার কাছেই রাখো। ও সে কি কেন বাবা? ওরা তো আপনার কাছে যাবে বলে ছটফট করছে, আপনার জন্য দিন রাত চিন্তা করছে। বাবা কেন আমার জীবনে অশান্তি বয়ে আনছো? আমি তোমার কি ক্ষতি করেছি? এই ভাঙা পানি আমি তো আর পালিয়েও যেতে পারবো না। আর আমার বুকের ওপর এসে মা মেয়ে কত্থক নৃত্য নাচবে। উফ ভগবান, কেন আমার ঠ্যাংটাই ভাঙলেন? বাবা একে বলে মধুর প্রতিশোধ, বুঝেছেন? এতদিন আমার ওপর দিয়ে যাচ্ছিল, এবার আপনি একটু সামলান। তার চেয়ে বরং তুমি আমাকে একটু বিষ দাও বাবা। বিষ? সেটা কি করে দেবো বাবা? যা নেই আমার কাছে সেটা কি করে দিই? থাকলে তো আমি আপনি দুজনে মিলেই সেবন করিতাম। তার চেয়ে বরং যা আছে সেটাই আমরা হাত বদল করি। না না বাবা, এমন কাজটি করো না। দেখুন বাবা, আমার তো ইচ্ছে থাকলেও যা হচ্ছে না। আপনি কিন্তু সাবধানে থাকবেন, নিয়ম করে ওষুধ খাবেন। হ্যাঁ, অ্যান্ড গেট ওয়েল সুন বাবা। যা নেই আমার কাছে সেটা কি করে দিই? তার চেয়ে বরং যা আছে সেটাই আমরা হাত বদল করি। মালা বদল হবে এ রাতে। মালা, সেটা যদি ও বদলানোর কথা বলে থাকে তাহলে তো ওর কাছেই মালাটা থাকতে হবে। তা না হলে সেটা হাত বদলের কথা তো বলতে পারে না। রুচি সেদিনকে অফিসে যায়নি, আমার কাছে সন্ধেবেলা এলো। ও সেদিন বাড়ি থেকেও বেরোয়নি। তাহলে মালাটা কি রুচিরের ঘরেই আছে? ওর ঘরে একবার যাওয়াটা দরকার, আর রুচিরের কুরিয়ার অফিসেও। খুব নার্ভাস হয়ে গেছেন ভদ্রলোক।
বেশ ছিলেন কটা দিন গায়ে হাওয়া লাগিয়ে, এবার যেমন আমি থাক। রে বৌদি, কি ভাবছিস? হ্যাঁ, কি ঠিক করলি? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যাক। নন্দা নয়, তুই যাবি মাসিমাকে ছাড়তে। মানে থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। আমি কি দিদি ভাই, আমি যা বললাম সেটাই হবে, শুনে নিয়েছিস? থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। বৌদি দেখ তুই এটা কি হ্যাঁ খুব তো হচ্ছিল আমার সুটকেস গোছানো, এবার আমি যাই তোমার সুটকেসটা গুছিয়ে দিই। শুধু ঝোলা আর তো কিছুই নিয়ে গেল না, তার নিশ্চয়ই কদিনের মধ্যেই ফিরে আসবে। কিরে, ভাল লাগে না। তোর একটা মাত্র মেজো দেওর আমি, এত ভালোবাসি তোকে, এটা করতে পারলি আমার সাথে? নন্দা একা দায়িত্ব পালন করবে, তুই কিছু করবি না? খুব তো নন্দাকে পাঠাচ্ছিলি। হ্যাঁ, দুটো তুলো দিস, দোকানে গুঁজে পড়ে থাকবো। কাঁদবেন না, কাঁদবেন না বেয়ান, কাঁদবেন না। বেয়ান কোথা থেকে যে কি হয়ে গেল, এত যে মন খারাপ লাগছে কি বলি। কাঁদছেন কেন? পা ভেঙেছে তো, দেখবেন ভালো হয়ে যাবে। আমি কি পা ভাঙাচ্ছি তো কাঁদছি, এখান থেকে চলে যেতে হচ্ছে বলে আমার মন খারাপ হচ্ছে। বেয়ান তা চাইবে কেন? দিব্যি তো পায়ের উপর পা তুলে বসেছিলে, ঠিক হয়েছে। মা হাসছো কেন? কি ভাববেন উনি? হাসি? কোথায় হাসছি? আমি তো কাশছি। আসবেন তো, আবার তো আসবেন আপনি। কেন কান্না? কিছু ও দিদি গো, দিদি আপনার স্নেহ ছাড়া এতদিন ছিলাম, দুটি প্রাণীতে এক ঘরে সুখে দুঃখে কত কথা বলেছি, কদিন সেসব বলতে পারবো না। আমার যে কি কষ্ট হচ্ছে কি বলি। কষ্ট হচ্ছে কেন? কষ্ট পাচ্ছেন কেন? এই তো আপনার কত ভালো হয়ে যাবেন, আবার আপনি চলে আসবেন। কি সাংঘাতিক, উনি আবার আসবেন? হ্যাঁ, অবশ্যই আসবেন, শুড, তাই না? বৌমনি, বৌমনি, বল। আরে আমরা বউবাজার যাবো কি করে? মা তো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাবো যাবো যাবো, তবে বউবাজের আগে আমরা আরেকবার ওই কুরিয়ার অফিসে যাব। হঠাৎ প্ল্যান চেঞ্জ? তুই ভালো করে ভেবে দেখ অরূপ, ওই চিরকুটটাতে রুচির কি লিখেছিল? মালা বদল হবে এ রাতে। তার মানে কোনো একটা মালা বদল হবার কথা ছিল। মালা বলতে আর হতে পারে পুতুলের গলার মালাটা বদল হওয়ার কথা ছিল, আর সেটা হয়নি বলে পরপর এতগুলো ঘটনা। কেউ কাউকে কিছু দিতে পারে তখনই যখন তার কাছে সেটা থাকে। দেখ ওরা কি বললো, ওরা যখন দ্বিতীয়বার পুতুলটা পাঠিয়েছিল তখন পুতুলের গলার মালাটা ওরা দিতে পারেনি, কারণ মালাটা ওরা খুঁজেই নাকি পাচ্ছিল না, শুধু পুতুলটা পাঠিয়ে দিয়েছিল। তাহলে মালাটা কোথায় গেল? হয় মালাটা ওই কুরিয়ার অফিসেই আছে, আর নয়তো রুচি রেখে দিয়েছিল মালাটা। কিছু একটা হবে। তোমার তাই মনে হয়? দেখ আমার তো এইটাই মনে হচ্ছে। তবে এই চিন্তাটা আমাকে কে দিয়েছে বলতো? কে? হাবলু। শোন না রূপ, আমাকে না আজ আরেকবার ওই অরিন্দম ছেলেটির সাথে কথা বলতে হবে। ওর সাথে কথা বলে কি হবে? আর একটু শিওর হতে হবে। কেন যেন আমার মনে হচ্ছে সব কথা আমি এখনো জানতে পারিনি। আমায় ভুলে যাবেন না তো? স্কুলে স্কুলে যাবো কেন? এটা কি আমার স্কুলে যাবার বয়স? হ্যাঁ, তুমি বাচ্চা স্বামীর কাছে যাও, জন্মভর তার সেবা করো, তার পাশে পাশে থাকো, তার কাছে কাছে থাকো। ভুলে যাবেন না। বৌমনি, এবার
এবার আমাদেরকে রওনা দিতে হবে, নাহলে কিন্তু কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মাসিমা না বেরোলে আমরা যাবো কি করে? আরে নন্দু, নন্দু প্লিজ এভাবে কান্নাকাটি করো না, তুমি সাবধানে যেও কেমন? আর বাবাকে দেখো, প্লিজ কেঁদো না মা। ওরে নন্দু, তোর পার্লার হবে আর আমি থাকবো না, আমি কোথায় যাবো এই দুঃখ? কিরে বৌদি, পার্লারের ব্যাপারটা কনফার্ম হয়ে গেল? মা রাজি হয়ে গেল? আমি যখন ছিলাম না কি ম্যাজিক করলি? বড় মা, বলছি পরে সব তোকে। বড় মা, বড় মা, শুনেছো তো তোমার মেসমশাইয়ের কাণ্ড? কি হয়েছে? আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, হাবলু যাচ্ছে তো আপনার সাথে, ও থাকবে। মেসোমশাইকে যদি ডাক্তার দেখাতে হয় আপনার সাথে সাথে সব সময় থাকবে, আর ও থাকলে আপনাদের একা একাও লাগবে না। হাবলু আমাদের খুব লক্ষ্মী ছেলে, যতদিন ইচ্ছে ওকে রেখে দেবেন আপনাদের কাছে, কোনো অসুবিধে নেই। বলছো? হ্যাঁ হ্যাঁ একদম। যখন বলছো তখন ভরসা করতে পারি, বলো? হ্যাঁ হ্যাঁ। ওরে বোতা, ওরে দুলকি ভেলকি বোতা, আয় আয় আমার কাছে আয়। তোদের যারা কি করে থাকবো রে বাবু? আসি। হ্যাঁ, এই ওটা আমার বাবা। ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, বেমশাই ভালো হয়ে যাবেন। ঠিক আছে। কি হয়েছে বাবুনি, বারবার পেছনে কি দেখছো? না ওই দেখছিলাম একটা কালো গাড়ি আমাদের গাড়ির পেছনে আসছে কিনা। কালো গাড়ি? কার কালো গাড়ি? কার আমি জানি না, তবে আন্দাজ করতে পারি। মানে? আরে কি হয়েছে জানিস তো, সকালে আমি বাড়ি থেকে বেরিয়েছি, হঠাৎ দেখি একটা কালো গাড়ি সমানে আমার গাড়িটাকে ফলো করে যাচ্ছে। আমি তাই তোর অফিসে না গিয়ে কালুকে বললাম গাড়িটা সিটি মলে নিতে, আর তোকে বললাম ওই সিটি মলে আসতে। মলে গিয়ে পার্কিং লটে আমার গাড়িটাকে পার্ক করে আমি মলের সামনের দরজা দিয়ে বেরিয়ে তোর গাড়িতে উঠলাম। আর তাই জন্যই তুমি বাড়িতে না গিয়ে তুমি বলো যে সিটি মলে তোমাকে ড্রপ করে দিতে? হ্যাঁ, পার্কিং লটে গিয়ে দেখি তখনও কালো গাড়িটা ওখানেই দাঁড়িয়ে আছে। তারপর আমার পেছন পেছন আমাদের বাড়ি অবধি গেছে, জানিস তো। আর সেটা তুমি আমাকে এখন বলছো? আরে তখন তোকে বলিনি, কারণ তাহলে তো তুই টেনশনে পড়ে যেতিস না। গাড়িটার ব্যাপারটা আমি সামলেই নিয়েছিলাম, আমাদের যে কাজগুলো ছিল সেগুলো তো আমাদের করতে হতো, বল। শুধু ওই কালো গাড়িটা নিয়ে ভাবলেই চলবে? বৌনি বৌনি, আমার মনে হয় আমি তোমাকে বড্ড বেশি রিস্কের মধ্যে ঠেলে দিচ্ছি। এই দেখ, টেনশনে পড়ে গেলি তো, এই জন্যই না তোকে আমি কিছু বলতে চাই না। ওমা, ওই লোকটা ওইভাবে হাত দেখাচ্ছে কেন রে? কিছু বিপদ হলো নাকি? আমি দেখছি, গাড়িটা দাঁড় করান। কি হয়েছে ভাই? দেখুন না, গাড়িটা খারাপ হয়ে গেছে। গাড়ি খারাপ হয়ে গেছে? বলছে গাড়িটা খারাপ হয়ে গেছে। মা, আরে দাঁড়াবে দেখি। আপনারা মানে এনি প্রবলেম? এই হঠাৎ করে গাড়িটা একদম স্টার্ট নিচ্ছে না, কি হলো? আপনারা কোথায় যাবেন বলুন না, আমরা পৌঁছে দিচ্ছি। না না, আরে আমরা যাবো কাছেই, কোনো অসুবিধা হবে না, নো প্রবলেম, চলে যাবো। না না প্লিজ প্লিজ, আমরা ছেড়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, প্লিজ। দেখুন, আপনারা যদি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকেন একটু পরেই কিন্তু ভিড় হয়ে যাবে। আমাদের কোনো অসুবিধা হবে না, আসুন আমরা ড্রপ করে দিচ্ছি। কি রে, ঠিক আছে, এই তুমি গাড়িটা সারিয়ে একটা ফোন করো। চল। আপনাদের ছবি হর হর ব্যোমকেশ তো রিলিজ করলো। হ্যাঁ, কিন্তু প্রমোশন এখনো শেষ হয়নি, ছোটাছুটি চলছে। আমাদের বাড়িতে তো সবাই খুব এক্সাইটেড, জানেন তো। বিশেষ করে আমাদের ঠাকুমা, মানে আমার দিদি শাশুড়ি, উনি তো আমাকে বলেই দিয়েছেন, বড়নাথ বউ তুমি যতই ব্যস্ত থাকো না কেন এই ছবিটা কিন্তু আমাকে দেখাতে নিয়ে যেতেই হবে। বাহ, চমৎকার। আপনি ওকে বলবেন যে আপনারা সপরিবারে নিশ্চিন্তে এই ছবি দেখতে পারবেন। একদম, ছোট বড় সবাই মিলে একদম একসঙ্গে এনজয় করবে। টিভিতে প্রোমো দেখছিলাম, খুব সুন্দর। আপনারা তো বেনারসে শুটিং করেছেন না? হ্যাঁ, আমাদের একটু বন্দি পতঙ্গ অবলম্বনে। বন্দি পতঙ্গ এমনিতে পাটনা গল্পের আছে, কিন্তু আমরা বদল করে করেছি বেনারসে। আসলে কি, বেনারসে শুট করাটা না যে কোনো ফিল্ম মেকারের কাছে মানে একটা দারুণ আগ্রহের জায়গা। মানে ওখানে সে গঙ্গার ঘাট হোক
অলিগলি হোক বা রামনগর ফোর্ট, যেখানে আমরা অনেকটা সময় শ্যুট করেছি, সেখানে গেলে মানে আমাদেরই হাত নিষ্পিস করছিল যে কোথায় ক্যামেরা বসাবো। সব জায়গায় যেন রহস্য ছড়িয়ে আছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, বন্যী পতঙ্গ যেহেতু 1946 সালের গল্প, সেই প্রাচীন ভারতবর্ষ কিন্তু এখনো বেনারসে লুকিয়ে আছে। বেনারস অনেকটাই জীবিত, প্রাচীন ভারতবর্ষ অনেকটাই বেনারসে এখনো বর্তমানে। ছবির মিউজিক কিন্তু খুব সুন্দর, বেশ অন্যরকম। প্রমোদে শুনছিলাম একটু একটু। বিক্রম দা, হ্যাঁ, পণ্ডিত বিক্রম ঘোষ ফাটিয়ে দিয়েছি। এমনিতেই দেখবেন ওই রহস্য গল্পতে ব্যাকগ্রাউন্ড স্কোরের একটা আলাদা ইম্পর্টেন্স আছে। তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে বিক্রম দা তো এখানে বেশ কিছু ক্লাসিক্যাল গান ইউজ করেছে, মানে সাওয়ান চৈতি, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও সেগুলো লোকের মুখে মুখে ঘুরছে, সেইটা খুব ইন্টারেস্টিং। বাহ, খুব ভালো। আচ্ছা, হর হর ব্যোমকেশ মানেটা কি আমাকে একটু বলবে? বেনারসের সব থেকে পপুলার চান কোনটা জানেন তো? হর হর মহাদেব। ওখানে তো বাবা বিশ্বনাথের মন্দির আছে। রাইট, মানে সকলের মধ্যেই কোথাও মহাদেব বিরাজ করে, আর মহাদেবেরই অন্য নাম হলো ব্যোমকেশ। তাই আমরা চাই সবার মধ্যেই ব্যোমকেশ বিরাজ করুক, হর হর ব্যোমকেশ। একটা কথা তো অস্বীকার করলে চলবে না যে আমাদের সকলের মধ্যেই কোথাও না কোথাও একটা গোয়েন্দা সত্তা লুকিয়ে আছে। এক্স্যাক্টলি, মানে আমার বৌমনি কাম দিদির মধ্যেও একটা সত্তা লুকিয়ে আছে। না বলি না, মানে উনি ছোটবাড়ির বড় বউ হওয়া ছাড়া উনি হচ্ছেন প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। এক মিনিট, পরমা, আচ্ছা আপনি কি ওই গায়িকাদের সিরিয়াল কিলিং এর ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কাগজে পড়েছি। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ আপনার সঙ্গে এভাবে। থ্যাংক ইউ। এখন কি সেরকমই কোনো জটিল কেস টেসের ব্যাপারে নাকি কোথাও? হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন তো, এই কয়েকদিন আগে রাত্রে আমার কাছে একজন ভদ্রলোক আসেন, এসে আমার কাছে সাহায্য চান। কিন্তু উনি যে ধরনের সাহায্য চাইছিলেন, আমি আসলে ওই কেস টেস্ট ঠিক কখনো করিনি, আমি ওনাকে সাহায্য করতে পারি না। তার পর মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, আর উনি তখনই মারা যান। আমার এত খারাপ লাগে, আমার মনে হয় যে ওটা না অ্যাক্সিডেন্ট নয়, ওটা মার্ডার। আপনার হঠাৎ কেন মনে হলো যে অস্বাভাবিক মৃত্যু? আমি অরূপকে বলি খোঁজ নিতে, যে ভদ্রলোককে কি করেন, কোথা থেকে এসছেন। অরূপ খোঁজ নিয়ে জানায় যে উনি একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করেন। তারপরে আমরা ওখানে গিয়ে আরও জানতে পারি যে একটা খুব দামি হার ডেলিভারি না হওয়ার পরে ওই কুরিয়ার কোম্পানির দুজন পরপর অ্যাক্সিডেন্টে মারা যায়। তাতেই আমার মনে হয় যে অ্যাক্সিডেন্টগুলো নিছক কাকতলীয় নয়, এটা মার্ডার। আর উনিও না বেশ কিছু ক্লু ছেড়ে গেছেন, যেগুলো দেখে আমার মনের মধ্যে এই কথাগুলো এসেছে। ও, খুব ইন্টারেস্টিং ব্যাপার রে, মানে পরপর দুটো ফোন শুনতে পারলে ভালো হতো, কিন্তু আমরা তো প্রায় পৌঁছে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এসে গেছি। থ্যাংক ইউ ম্যাডাম। ওই কদিন গোয়েন্দা করার ফলে একটা গাট ফিলিং আছে। আপনি বলছিলেন না যে বিভিন্ন হেয়ালির মধ্যে সূত্র ছাড়া আছে, আমার মনে হচ্ছে ওই হেয়ালিগুলো যদি একটু নাড়াচাড়া করে দেখেন, তাহলে আপনি রহস্য কিনারা করতে পারবেন। আমি সেটাই করছি। অল দ্য বেস্ট। And all the best for হর হর ব্যোমকেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বৌনি, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। বেয়ান, আপনি আসুন আসুন। বই পড়ছিলেন? আমি কি বিরক্ত করলাম? কি যে বলেন, ছি ছি ছি, আপনি বসুন তো, বিরক্ত করবেন কেন? না, আপনি এ বাড়িতে আসা অবধি দেখছি সময় পেলেই বই পড়েন, বই পড়তে খুব ভালোবাসেন। আসলে কি বলুন তো, আমার অভ্যেস হয়ে গিয়েছে। আমরা তো বাড়িতে মাত্র 4 জন মানুষ ছিলাম। এবার রুমির বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর রুমি আর বাবু তারা তো কলেজ পড়াশুনো এইসব নিয়ে ব্যস্ত থাকতো। এবার আমার ফাঁকা বাড়িতে আর সময় কাটতো না। এবার তার বাবার বাড়ি ভর্তি বই, ওই নিয়ে পড়তে 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 কখন যেন একেবারে অভ্যেস হয়ে গিয়েছে। বিয়ান, আপনার ভয় করে না? কিসের ভয়ের কথা বলছেন বিয়ান? বড় বৌমা আপনার একমাত্র মেয়ে, সে এরকম বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ছে, যেখানে সেখানে চলে যাচ্ছে, আপনার ভয় করে না? করে, সত্যি বলছি আপনাকে, আমার খুব ভয় করে।
কিন্তু আপনার বড় বৌমাটির বুদ্ধির উপরেও যে আমার একটু ভরসা রয়েছে বেয়ান। আমি এটাও তো জানি রুমি সব দিকটা ঠিক সামলে নিতে পারবে। মা হয়ে আপনি নিশ্চিন্তে কি করে থাকেন আমি তো ভেবে পাচ্ছি না। বুদ্ধি আছে মানলাম, কিন্তু বুদ্ধির জোর কি সবসময় খাটে? সেদিন কি বিপদটাই না ঘটিয়ে ফিরলো আপনি দেখলেন তো। আবার সেদিনই বাড়ির সামনে একটা কি অঘটনই না ঘটলো, লোকটা বাড়ি থেকে বেরিয়েই গাড়ি চাপা পড়লো। ভাবুন দেখে কি ভয়ানক লোকজন। এই চোর ডাকাত খুনি গুন্ডারা এরা বুদ্ধির তোয়াক্কা করে নাকি? হাজার হোক সে তো এবারের বউ, ওদের সামনে ও কি করবে বলুন তো? একটা কিছু হয়ে গেলে। না না বেয়া, আপনি ওকে বোঝান, এসব করতে ওকে মানা করুন, ওকে বারণ করুন। ওকে এখন যে কেসটা নিয়ে লড়ছে ও দিদি শাশুড়ি ওকে বলেছে, তাই আমি ওকে মানা করতে পারছি না। কিন্তু এ হয় না, এরকম ভাবে চলতে পারে না, হয় না এরকম ভাবে। কিভাবে আমি আসছি। এই তাড়াতাড়ি গুছো, বন্ধ করতে হবে তো। ও ফাইলগুলো তুলে নি, তারপর তো করবো। সব কাজে লেট তো। আপনারা? আর কয়েকটা কথা ছিল, একটু ভেতরে বসে কথা বলা যাবে?